5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে রাজনৈতিক অচলাবস্থা তা আরও একবার বাংলাদেশের রাজনৈতিক দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কিন্তু এ নিয়ে সুদূর প্রসারী কোনো সমাধানের চেষ্টা কি দেখা যাচ্ছে, নাকি প্রতি বছরই বাংলাদেশকে এ ধরনের রাজনৈতিক অস্থিরতা কিংবা সহিংসতার মোকাবেলা করতে হবে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতির অধ্যাপক নাসিম আক্তার হোসাইন। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন নীলুফার ইয়াসমিন নীলা। চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে কি আমরা বলতে পারি যে আমরা সত্যি একটি গণতান্ত্রিক দেশে বাস করছি? ধন্যবাদ আপনাকে। সত্যি কি গণতান্ত্রিক দেশে বাস করছি, এটা হচ্ছে ওনার প্রশ্ন। ইলিয়াস কাঞ্চন। আমি কয়েকটা প্রশ্ন আপনাদের করতে চাই, তাহলে আমার জন্য সুবিধা হবে এটা জবাব দেওয়া। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বর্তমানে বাংলাদেশে যে দুটি বড় দল আছে সেই দলের সঙ্গে আপনারা সাপোর্ট করেন কিংবা সরাসরি যুক্ত আছেন কারা কারা, একটু হাত তুলে আমাকে একটু দেখা। কি কেউ নেই? কারা কারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিংবা সাপোর্ট করেন এই বড় দুটি দলের সঙ্গে? তাহলে আমি এটা দেখলে পর আমি বলতে পারবো যে খুবই কম। আপনি দেখতে পাচ্ছেন 5%-এর মতো হবে এখানে যারা সরাসরি যুক্ত আছে। সাপোর্ট করেন কতজন? সাপোর্ট করেন, সরাসরি করেন, সাপোর্ট তো করেন, সেটাও দেখছি সেটাও কম আছে। যদি এই পার্সেন্টেজ হয়ে থাকে তাহলে আমি মনে করি যে আমি এখানে আসার আগে আমি আশাহত ছিলাম, আমি এখন আশার মুখ দেখতে পাচ্ছি। আপনারা যারা এই রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত নয়, কারণ সত্যিকার অর্থে আমিও কিন্তু এই বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি এবং রাজনীতির নেতাদের কাছ থেকে আমরা কোনো কিছুই শিখতে পাচ্ছি না, আমরা নেগেটিভ জিনিসগুলো শিখতে পাচ্ছি। বিশেষ করে যেভাবে মিথ্যাচার হচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে যে ধরনের মিথ্যাচারগুলো আমরা রাজনীতির নেতাদের মুখ থেকে আমরা শুনছি, সেগুলোর মধ্যে থেকে আমি কিন্তু খুবই নিরাশার মধ্যে ছিলাম যে আমাদের আগামী প্রজন্মরা আসলে এর থেকে কি করে বেরিয়ে আসবে এবং তারা কিভাবে মানে এই দেশের সুনাগরিক হবে এবং এই দেশটিকে কিভাবে ভালোবাসবে। ওনার প্রশ্ন হচ্ছে, আপনি তো সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন, এটা আপনার মত, আপনি হয়তো মনে করতে পারেন, কিন্তু ওনার যে বেসিক প্রশ্ন, বাংলাদেশে এখন যে অবস্থা, এটা কি গণতান্ত্রিক দেশে বাংলাদেশ আমরা বাস করছি, সেটাই ওনার প্রশ্ন ছিল। আপনার কি মনে হয়? গণতন্ত্র আসলে এটা দেশে বাস করছি কিনা সেটা এখানে একটু কন্ট্রাডিকশন অবশ্যই আছে। কারণ হলো যে যারা এই গণতন্ত্রকে উপলক্ষ করে আজকে বর্তমানে যারা নেতা হয়েছেন কিংবা মন্ত্রী হয়েছেন, তারা নিজেদের ভোটটাও কিন্তু তারা নিজেরা কিন্তু অনেক জায়গায় দিতে পারেন নাই। কিন্তু আমাদের ভোটের তো পরের কথা, আমরা তো দিতে পারিই নাই। যিনি মন্ত্রী হয়েছেন, যিনি সংসদ নির্বাচিত হয়েছেন, তিনি নিজেও তার নিজের ভোটটা কিন্তু দিতে পারেন নাই। কিন্তু হ্যাঁ, দিতে পারেন না, কারণ হচ্ছে 154টি সিটের মধ্যে কোনো ইলেকশনই হয় না, সেখানে তারা কি করে তাহলে ভোট দেবে? আমার সিটেরটা আমি বলতে পারবো না, আপনারটা তো আমি বলতেছি। আপনি বললেন যিনি এখানে আছেন মন্ত্রী, তাই আমাকে বলতে হবে। সেটা আমি বলি না। অনেকে যারা মন্ত্রী হয়েছেন, আমি শব্দটি আপা এই কথাটি বলেছি যে অনেকে মন্ত্রী হয়েছেন, সংসদ নির্বাচিত হয়েছেন, তারা নিজেদের ভোটটাও কিন্তু তারা কিন্তু দিতে পারেন না। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এইখানে যে গণতন্ত্র চর্চার যে বিষয়টি ছিল সেইটা কিন্তু সেইভাবে কিন্তু চর্চা হয়নি। আরেকটি জিনিস যেটি আমি বলবো যে এই চর্চাটা শুধু যে বর্তমান যে সরকার আছেন তাদেরই কিন্তু দায়িত্ব না, এটা বিরোধী দলেরও কিন্তু দায়িত্ব ছিল। তারা কিন্তু সংসদের থেকে তাদের জানা উচিত ছিল যে সংসদের মধ্যে একটি আইন প্রণীত হতে যাচ্ছে, সেই আইনটি সম্পর্কে কিন্তু তারা টোটালি কিন্তু অজ্ঞ ছিল।
এবং যেটি তাদের অজ্ঞতার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষরা কিন্তু আমরা জানতে ধন্যবাদ পারি। ইলিয়াস। তার মানে আপনি মনে করছেন যে এটা ঘাটতি আছে? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। নাসিম আক্তার হোসেন, আপনি সরকার এবং রাজনীতি পড়ান বিশ্ববিদ্যালয়ে, এগুলো নিয়ে কথা বলেন। ওনার যে প্রশ্নটা ছিল যে সার্বিক পরিস্থিতিতে এখন কি বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা আছে, ইলিয়াস কাঞ্চন যদিও ভিন্ন প্রসঙ্গ টেনে এনেছেন। চলমান যে পরিস্থিতি, বিরোধী দল আন্দোলন করছে, সহিংস আন্দোলন হচ্ছে এবং একটা নির্বাচন হয়েছে যেটা নিয়ে বিতর্ক আছে, সব মিলিয়ে। হ্যাঁ, আমি প্রথমেই অহংকারের সঙ্গে বলতে চাই যে মুক্তিযুদ্ধ করে যে দেশকে আমরা স্বাধীন করেছি এবং নতুন প্রজন্ম যে স্বাধীনতার স্বাদ ভোগ করছেন স্বাধীন নাগরিক হিসেবে, তারা জানেন যে গণতন্ত্রের জন্য সেদিন লড়াই ছিল। সুতরাং বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের মূলনীতিতে গণতন্ত্র আছে এবং সেটি এখনও আছে। গণতন্ত্রের চর্চা যে দুটি বড় দল কিংবা যে দুটি গ্রুপ, অনেকগুলো পার্টির গ্রুপ, তারা যাদের দায়িত্ব ছিল গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার, সেখানে অনেক বড় বড় সংকট তৈরি হয়েছে। এখন গণতন্ত্রের ভিতরে সংকট তৈরি হতে পারে, কিন্তু সেই সংকট গণতান্ত্রিকভাবেই সমাধান করতে হবে। দেখা গেল যে গণতন্ত্রকে আমরা নির্বাচনের ফর্মুলায় ফেলে দিচ্ছি। গণতন্ত্র মানে তো শুধু নির্বাচন নয়। আবার নির্বাচন যখন আছে, নির্বাচনের মানে হয়ে দাঁড়াচ্ছে যে আমাকে মানে ক্ষমতায় যেভাবেই হোক নির্বাচনের মাধ্যমে যেতে হবে, আর যদি মনে হয় যে যেতে পারবো না তাহলে নির্বাচন বানচাল করে দেয়। এখন যেগুলো হচ্ছে নাসিম আক্তার বিরোধী হোসেন, শক্তি। এখন যে সরকার বিরোধী দলকে সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ আসছে, বিরোধী দল পাল্টা সহিংস আন্দোলন হচ্ছে বলে অভিযোগ আসছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, বাস পোড়ানো হচ্ছে, এটাকে আপনি কিভাবে বলবেন? এটা কি গণতান্ত্রিক অবস্থায় হচ্ছে এগুলো? গণতান্ত্রিক রাষ্ট্রে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এখন যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি, যুদ্ধ তো সহিংসতাই ছিল। এখন প্রয়োজন হচ্ছে যে দেশের ভেতরে কারা নাশকতা করে, কারা সহিংসতা করে, কারা জঙ্গিবাদী উত্থানের জন্য স্বপ্ন দেখে, সেই শক্তিকে বের করে তাদেরকে চিহ্নিত করে শায়েস্তা করার। কিন্তু দেশের ক্ষমতার মালিক যারা, জনগণ, গণতন্ত্র যাদের জন্য, সেই মানুষকে তো কেউ গুনছে না। নাসিম আক্তার হোসেন, সরকারি পক্ষও নয়, বিরোধী পক্ষ আপনি খবরে দেখেছেন যে একটা প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া, তাকে দিনের পর দিন অফিসে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ আসছে, খবরের কাগজে আমরা দেখতে পাচ্ছি। এটা কতটা গণতান্ত্রিক চর্চা? এখন কোনো অর্থেই কাউকে এভাবে অফিস বন্দি কিংবা গৃহবন্দী করার কোনো নিয়ম থাকতে পারে না। ধন্যবাদ। অফিস বন্দি করা এবং বলা যে হাইপোথেটিক্যালি যে সন্ত্রাস হতে পারে সমাবেশ হলে নেত্রীকে আটকে দাও, এবং ট্রাক দিয়ে, বালি ট্রাক দিয়ে গণতন্ত্রকে আটকে দেওয়া, কারণ বিরোধী দল গণতন্ত্রের জন্য অপরিহার্য। অপোজিশন ছাড়া তো গণতন্ত্র চর্চা হবে না। ধন্যবাদ আপনাকে। তাহলে তাকে ট্রাক, গণতন্ত্রকেই যেন আমরা ভয় পেয়ে ট্রাক দিয়ে আটকে দিচ্ছি, কোনো অবস্থাতে গৃহবন্দী বা অফিস বন্দী কাউকে করা যাবে না। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি ভাবছেন বিষয়টিতে। অনেকেই হাত তুলেছেন। শুরুতে দ্বিতীয় সারিতে আপনি। আমরা এর আগে দেখেছি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের অধিকারের জন্য কি আন্দোলন তারা মাঠে ঘাটে পথে করেছেন। সেই আন্দোলনের তুলনায় আজকে যারা বিরোধী দল আছেন তারা কিছুই করতে পারছেন না। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান নেতা থেকে শুরু করে সকল পর্যায়ের নেতা নেত্রীরা কি ভোটের অধিকারের কথা একদম ভুলে গেছেন? ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে আরেকজন। আগে দেখা যেত হরতালে ক্লাস হতো না, এখন লাগাতার অবরোধেও আমাদের ক্লাস হচ্ছে না। আসলে এটা আমাদের বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে এটা দায়ভার কার, সরকারি দলের নাকি বিরোধী দলের? আপনি কি মনে করেন? আসলে আমি আমার গণতান্ত্রিক দেশে আমি আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আমার অধিকারটি জানতে চাচ্ছি যে সরকারি দলের এর জন্য দায়ী নাকি বিরোধী দল। আপনি কাকে দায়ী করবেন? আমি আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে এই গণতান্ত্রিক দেশে এই দুই দলকেই সাপোর্ট করছি না, যেহেতু আমি আমার অধিকারটি পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে বাঁ পাশে চতুর্থ সারিতে। আজকে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা চলতেছে, বিরোধী দলীয় নেত্রী যিনি 20 দলের জোটের নেত্রী, ওনাকে ভালো ট্রাক দিয়ে আটকে রেখে দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলতেছেন যে ওনাকে আটকে রাখা হয় নাই। তো এর মধ্যে কি বোঝা যাচ্ছে এবং ভবিষ্যৎ দেশের কি অবস্থা আসতেছে, এটা নিয়ে আমরা খুব শঙ্কিত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। মতিয়া চৌধুরী এবং জেনারেল মাহবুব, আপনাদের দুজনের কাছে আসছি। তার আগে এখানে বিএনপির আন্দোলন নিয়ে কথা হচ্ছিল, এখন যে বিএনপির টানা অবরোধ কর্মসূচি চলছে সেই প্রসঙ্গে এ নিয়ে একটি প্রশ্ন আছে, সেটি আগে নিয়ে নেই। এই প্রশ্নটি করবেন সাবরিনা মজুমদার। বিএনপি নেতৃত্বাধীন জোট কি কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই আন্দোলন করছেন?
ধন্যবাদ আপনাকে। আগের প্রসঙ্গ ছিল গণতান্ত্রিক দেশে বসবাস করছে কিনা, এখন কি বিএনপি শুধু ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছে কিনা, সব মিলিয়ে জেনারেল মাহবুবুর রহমান। ধন্যবাদ। আসলে প্রশ্ন যেটা শুরু হলো সেটা দিয়ে আর প্রশ্ন আরও আসছে। তো আমরা কি গণতান্ত্রিক কোনো দেশে বাস করছি কিনা, এটা কিন্তু প্রশ্ন ছিল। আমার এক শব্দ উত্তর, না, মোটেই না। বর্তমান দেশে বাংলাদেশে গণতন্ত্র নেই। কিন্তু এখানে প্রফেসর বলেছেন যে গণতন্ত্রের জন্যই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের জন্যই কিন্তু স্বাধীনতা, সেটাই ছিল মূল চেতনা আমাদের মুক্তিযুদ্ধের। তো গণতন্ত্র কেমন করে আছে? প্রথম কথা যে একটা বিরোধী দলের নেত্রী, যদিও সংসদে বিরোধী দল না, কিন্তু সকলে জানে যে দেশে বিরোধী দল বলতে বিএনপিকে বোঝায়। তার নেত্রী অবরুদ্ধ, তাকে তার কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, এবং কেউ যেন যেতে না পায় সেজন্য ট্রাক, বালি, সিমেন্ট, শুকি দিয়ে ধরে রাখেন। আমি তো দেখা করতে পারি। যারা বিএনপি পন্থী সাংবাদিক, আইনজীবী, তারা কিন্তু প্রতিদিনই দেখা করছেন, না, বেরিয়ে আসছেন, তিনি বক্তব্য অবরুদ্ধ আছেন। দিচ্ছেন। তো তিনি 7 দিন ধরে অবরুদ্ধ আছেন এবং সেখানে তার গেটে তালা বন্ধ হয়ে আছে, এবং সেখানে আমাদের গণতান্ত্রিক যে চর্চা, সেখানে কথা বলার অধিকার, সেখানে র্যালি করার অধিকার, সমাবেশ করার অধিকার, এই অধিকারগুলো সম্পূর্ণভাবে থেকে বঞ্চিত। তো সব কিছু মিলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আজকে গণতন্ত্রকে আমরা একটা কঠিন এতে নিয়ে গেছি, একটা গভীর খাদের কাছে দাঁড়িয়ে। জেনারেল মাহবুব, উনি যে প্রশ্ন করেছেন, এই যে বিএনপির টানা অবরোধ ডাকা, আপনাদের চেয়ারপারসন যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে, গাড়ি পুড়ছে, এটার অনেকে সাফার করছে, তাহলে কি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য কি আন্দোলনটা করছে? না, আমি এইভাবে বলবো না। আমি মনে করি বিএনপি যে আন্দোলন করছে, 20 দল যে আন্দোলন করছে, তার মধ্যে জনসম্পৃক্ততাও নেই এবং জনগণই আন্দোলন করছে। এবং এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে অধিকার খর্ব করা হয়েছে, যেটা আমাদের নাগরিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে আপনি বলছেন জনগণ আন্দোলন করছে। বিএনপি কি আসলে সিরিয়াস কোনো চেষ্টা করেছিল এটা জনসভা করার, নাকি বিএনপি আগেই ভেবেছিল যে আমরা একটা অবরোধ দিয়ে দিব? আমরা পারমিশন চেয়েছি, 3টা জায়গায় আমরা অপশন দিয়েছিলাম, কোথাও পারমিশন দেওয়া হলো না। এবং তারপরে আমাদের নেতা কর্মীদের যেভাবে লাঞ্ছিত করা হলো, তাদের ধরে নিয়ে যাওয়া হলো, তাদের বন্দি করা হলো, তাদের না হামলা মামলা কত কিছু করা হচ্ছে। তো নিশ্চয়ই আমি যেটা মনে করি যে আমরা তো চাচ্ছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা, এবং তার জন্য একটা সরকারকে নিয়ে একটা সংলাপে বসা, এবং সংলাপের মাধ্যমেই এই সমস্যার সমাধান। কারণ সংলাপই হচ্ছে গণতন্ত্রের ভাষা। এর বিপরীতে শব্দটা সেটা সংঘাত। আমরা সংঘাত চাই না, আমরা সব কিছু আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। মতিয়া চৌধুরী, আপনার কাছে আসি। প্রথমটা ছিল যে আসলে এইটা গণতান্ত্রিক অবস্থা কিনা যেটা বাংলাদেশে হচ্ছে। ইলিয়াস কাঞ্চন এটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করেছেন। ইলিয়াস কাঞ্চন অন্য কনটেক্সটে করেছেন। এখানে এখন যে প্রসঙ্গ এসছে এতে তিনি করেননি। কাজে আপনি যখন সব মিলাবেন কেন? যখন যে প্রসঙ্গে আলোচনা করবেন তখন সেখানেই আপনাকে থাকতে হবে। আপনার এই প্রবণতাটা আমি সমর্থন করতে পারছি না। আপনি মডারেটর, আপনার মনে রাখা দরকার যে আপনি যে প্রসঙ্গে যখন আলাপ করবেন সেটাকে কনক্লুশনে নেবেন, আপনি অন্যটা দিয়ে আরেকটাকে বলুন। হ্যাঁ, এইটাই ঠিকই আছে। তা সেখানে কথা হলো বিএনপির জনসভা দিয়ে শুরু করি। জনসভা চিটাগাংয়ে পারমিশন দেওয়া হয়েছিল। জনসভার নামে সেই সন্ধ্যার পরে কি করেছে বা বিকেল থেকে কি করেছে চিটাগাংয়ে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ টেলিভিশনে যদিও কম এসছে, কিন্তু সেটা খবরের কাগজ এবং সব কিছুতেই আমরা দেখতে পেয়েছি। আর অন্যদিকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, ঈদে মিলাদুন্নবী এটা একেবারেই ধর্মীয় একটা দিবস। এই দিনে সেদিন তো গণতন্ত্র বা কোনো কিছুই ডাকা হয়নি, কোনো হরতাল না, অবরোধ না, কিছু না। তো যেভাবে সেই আগুন দেওয়া, মানুষ পোড়ানো, এগুলো করা হলো, এটা গণতন্ত্রের চর্চা। এবং তারপরে 5 তারিখে টেস্ট কেস বললাম তো, চিটাগাংয়ে যেটা দেওয়া হয়েছে সেটার ফলাফল আমরা দেখতে পেয়েছি। আর অন্যদিকে সেই
বিএনপি অফিস তো মোটেও অবরুদ্ধ না, কয়েকবার তালা তালা দিয়েছে খুলে পুলিশ। তালা কয়েকবার। নয়াপল্টনে আমি BNP এইখানটায় যে অফিসে তালা আপনাকে দিয়েছে, আমরা আপনার পত্রিকায় দেখেছি। না আপনার ন্যারেশনে আমি এইখানে আপত্তি করছি, আপনি বারবার তালা দেওয়ার কথা বলছেন, আমরা কিন্তু পত্রিকায় সেটা কয়েকবার যে দেখেছি। না কয়েকবার খোলার কথাও কিন্তু কাগজে আছে, আপনার চোখ যে সেটা এড়িয়ে যায় না, এটা আমার কিন্তু চোখ এড়িয়ে মডারেটর যাচ্ছে না। নো, এটা শোনেন, খবরের কাগজে আমি আসছে। এই জন্যই কিন্তু আপনাদের বিবিসির যে প্রবণতা, এই প্রবণতা না, বলতে চাই, আমি যেগুলো বলছি, এগুলো খবরের কাগজকে মডারেটর উদ্ধৃত হিসেবে করে যখন বলছি। বলবেন পূর্বাপর সত্যকে তুলে ধরবেন, আপনি খণ্ডিত সত্যকে তুলে আমি ধরতে খবরের পারেন কাগজকে না। উদ্ধৃত করেই বলছি। খবরের কাগজে এটাও আছে যে তালা খুলে দেওয়া সত্ত্বেও উনি বাড়ি যাননি, আপনার চোখ এটা এড়ায় কেন? না, আমরা আপনি প্রথম- আপনি খবর এটা খুলছে, আর বন্ধ শোনেন, করছে, আপনি এরকম বিষয়টা। সাংবাদিকতার যদি নর্মসে বিশ্বাস করেন তাহলে আপনাকে পুরাটাই বলতে কিন্তু হবে। প্রথমে কি তালা দেওয়া No, ঠিক হয়েছিল? আমি তো দেখলাম এতক্ষণ যাবত আপনি যে সঞ্চালক হিসেবে কাজ করলেন, আপনি বলতে No, চাই, এটা আমার আপ- ব্যক্তিগত বিষয় না, আমরা একটা ব্যক্তিগত- সার্বিক বিষয় নিয়ে বের কথা না, বলছি। কিন্তু আপনার জেনারেল আপনার মাহবুব বলছেন- মডারেশনের ভিতরে না, সেটা আপনি মনে করতে পারেন। একদেশদর্শিতা আছে, আমি জেনারেল সেটাকে জেনারেল আগে মাহবুবও সেই শুদ্ধ প্রশ্নটা করতে চাই। জেনারেল না, আপনি মাহবুবও এখানে- বলেছেন। আপনি এই ধরনের ভাবে যদি সঞ্চালন করেন জেনারেল মাহবুবও তাহলে সেই তো- প্রশ্নটা না, তুলেছেন। তাহলে খণ্ডিত সত্য আসবে। আমি বারবার বলছি যে ওই অফিসের তালা খুলে দেওয়া হয়েছিল, কিন্তু উনি বর্তমানে বিরোধী দলের নেত্রী না, কিন্তু একটি বৃহৎ দলের নেত্রী, উনি বেরোননি। এই কথাটা বলে যদি আপনি বলতেন যে বারবার তালা দেওয়া হয়েছে, তাহলে আমি আপনাকে সত্য, হ্যাঁ তালা বন্ধ সেটা আমি ধরে নিতাম, কিন্তু উনি শুধু ওই তালা বন্ধর দিকে যাচ্ছেন, তালা খোলার কথার দিকে যাচ্ছেন না। আপনি এই একদেশদর্শিতা নিয়ে আপনি সঞ্চালকের যে না, যে বলতে চাই, আমার দায়িত্ব, মনে হয় আপনি এই আমাকে দায়িত্বটা আপনি আমার বিষয়টি মনে আমার হয় সঙ্গে ব্যক্তিগত সঠিক। আমার মনে হয় আপনি এটা বিষয়টি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে নিচ্ছেন, না, বিষয়টা তা নয়। ব্যক্তিগতভাবে আমরা আপনি যেটুকু যেহেতু খবর ব্যক্তি, না না আপনি আমরা তো একটা খবরের ব্যক্তি কাগজে হিসাবে আপনি এখানে দর্শকরা কি present মত করছেন। সেটাই আমি বলছি আপনি জিনিসটা। ব্যক্তি হিসাবে এটা এখানে আমার ব্যক্তিগত present বিষয় করছেন নয়। বলে না, আপনি ব্যক্তিগত বিষয় না, তাহলে সবটা বলেন। এখন যে দ্বিতীয় তালা যে প্রশ্ন খোলা আপনি কি সত্ত্বেও বলবেন? উনি যাচ্ছেন না, এখন বিএনপির আন্দোলনকে আপনি কিভাবে দেখবেন? এটা তো আন্দোলন না, এটা সহিংসতা। আন্দোলন না, এটা সহিংসতা। আমরা গত বছরও দেখেছি, আন্দোলন বা গণতন্ত্রে যদি বিশ্বাস করতেন, আজকে মানে সংলাপের কথা আসছে, তাই না? গত বছর যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে টেলিফোন করলেন, সেইখানে কিন্তু সংলাপে রাজি হননি। এখন সংলাপ বলে অনেকেই বলছেন। তা চৈত্র মাসের মশলা তো মাঘ মাসে বললে হবে না, তাই না? ধন্যবাদ 5টা আপনাকে। বছর দেখি- অপেক্ষা করতে হবে। দেখি দর্শকরা অনেকে হাত তুলেছেন, মাঝখানের দিকে একজন, হ্যাঁ খুব সংক্ষেপে বলবেন। আমি আরেকটা জিনিস, আপনার পাশে আবার আসবো। ইলিয়াস কাঞ্চন সাহেবের যায়। কথার BBC তে প্রতিধ্বনি আপনার করে যে আমার একটা এত ছড়ার মধ্যে আমি দেশদর্শিতা। প্রশ্নটা করছি। আমাদের নেতারা বাজিয়াই চলেছেন পুরাতন সেতারা, হয়ে যান থেকে থেকে গোলমেলে একে বেঁকে, সত্যটা রেখে ঢেকে তেড়া বেঁকা করে দেন সোজা পথ কেতারা আমাদের নেতারা। সত্য কথাটা আমরা কবে জানতে পারবো আমাদের নেতাদের মুখ থেকে? আমার প্রশ্ন এটাই। ধন্যবাদ আপনাকে। এখানে দ্বিতীয় সারিতে একজন, হ্যাঁ বলুন, প্রথম সারিতে। আমি ম্যাডাম মতিয়া চৌধুরীর সঙ্গে একমত হচ্ছি যে তালা দেয়া হয়েছে, আবার খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমি যদি ঘরের দরজা খুলে দিয়ে যদি বাড়ির একদম গেটের সামনে যদি পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখি, তাহলে তো আমার ঘরে মেহমান আসবেই না। তাহলে মেহমান আমার ঘরে কি করে আসবে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। বাঁ দিকে আরেকজন, বাঁ পাশে মাঝামাঝি, হ্যাঁ। গণতন্ত্রের বিভিন্ন ধরনের শেপ আছে, কারণ গণতন্ত্রকে অনেকেই বলে বর্বরের শাসন, কেউ বলে সুশীলের সমাজের শাসন। কিন্তু 5ই জানুয়ারি নির্বাচনের পরে দেশে একটি শক্তিশালী সরকার রয়েছে এবং বিশেষ করে একটি স্বাধীনতা সপক্ষের শক্তি রয়েছে, এবং সেই জন্য দেশ এগিয়ে চলেছে, বিশ্বের দরবারে বাংলাদেশ এগিয়ে চলেছে। আমরা যখন বিদেশ ভ্রমণ করি তখন আমরা দেশের মান মর্যাদা যে অক্ষুণ্ণ রয়েছে সেটা আমরা প্রমাণ পেয়েছি। আর এই যে একজন প্রধান বিরোধী দলীয় নেত্রীর যেই এই অবরোধ বাসিনীর যে অবস্থা, এটা আমার কাছে মনে হচ্ছে ওনার একটা বিলাসিতামূলক অবরোধ বাসিনী। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্যানেল আবার ফিরে আসেন নাসিম আক্তার হোসেন। আন্দোলনের কথা উঠেছে, আন্দোলনের কথা যে উঠেছে, ক্ষমতায় বিরোধী যাওয়ার দল জন্য হিসাবে, হচ্ছে কিনা। হ্যাঁ ক্ষমতায় যাওয়ার জন্য হচ্ছে কিনা। আমরা স্মরণে আছে আমাদের যে 5 জানুয়ারি গেল বছরে নির্বাচনের আগে কি অবস্থা হয়েছিল,
সারা দেশে কত মানুষ মৃত্যুবরণ করলেন, কি পরিমাণ সহিংসতা হয়েছে এবং সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে, আগ্রাসী ভূমিকায় নেমে গেছে সব। সেই অবস্থাটা মানুষ ভুলেনি। গণতন্ত্র যারা রক্ষা করছে বুকের ভেতর, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া অমূল্য সম্পদ, সেটা তো দেশের মানুষ। এবং এই কারণে গত 5 জানুয়ারি থেকে এই 5 জানুয়ারি পর্যন্ত জনগণের আন্দোলন নেই। আর যদি সেভাবে দেখি বিএনপিরও আন্দোলন ছিল না, তাহলে যদি জনগণের সঙ্গে তারা যুক্ত থাকতেন তাহলে জনগণের এর মধ্যে অনেক ইস্যুস ছিল। সুন্দরবনের মতো ঘটনা ছিল, এরকম জনগণের চাহিদা অনেক বিষয় ছিল যেগুলোকে রাজনৈতিক পুঁজি করে বিরোধী দল হিসাবে বিএনপি জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে পারতেন। কিন্তু গেল 1 বছরে যাদের জনগণের সম্পৃক্ততা নেই, আন্দোলন নেই, তারা কিভাবে এখন যখন আবার 5 জানুয়ারিতে কিংবা আরও 5 জানুয়ারি আরও 5 জানুয়ারিতে যদি এই ধরনের উত্থান ঘটাতে চান, সেটাকে তো আন্দোলন বলা যাবে না। জেনারেল মাহবুব কি বলবেন আপনি? এটাকে তো না, আন্দোলন আমি বলছেন মনে না। করি নিশ্চয়ই যে আন্দোলন হচ্ছে এটা একটা অত্যন্ত মহৎ উদ্দেশ্যের আন্দোলন। সেটা হচ্ছে গণতন্ত্রের কে তার যে সংকট, সে সংকট থেকে উত্তরণের জন্য এই আন্দোলন। কারণ গণতন্ত্র তো নেই, প্রথমে আমরা সকলে মিলে আলোচনা করলাম। এবং 5ই জানুয়ারি নির্বাচন যে একটা প্রহসন, এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসছে, যে সংসদ আসছে, সেটা তো চোরা বালির উপরে একটা তাসের ঘরের মতো অবস্থিত। তো এটাকে যত তাড়াতাড়ি আমরা বিদায় করে দিয়ে নতুন সংসদ আনতে পারি, এবং জনগণ তাই চায়, এবং এটা আন্তর্জাতিকভাবে তাই কিন্তু আলোচিত। ধন্যবাদ। তো এখানে আন্দোলনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কিন্তু এখানে ক্ষমতায় যাওয়া নয়। ক্ষমতায় যদি আওয়ামী লীগ সেই অবাধ সুষ্ঠু নির্বাচন যখন হবে এবং সেই নির্বাচন সকলে পার্টিসিপেট করবে, তার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসলে আমরা তাদের স্যালুট করব। ধন্যবাদ নিশ্চয়ই। জেনারেল মাহবুবুর এখানে রহমান। ক্ষমতা যাওয়ার কথা নয়, কিন্তু জনগণের যে অধিকার, গণতন্ত্রের যে অব্যাহত গতি, সেটাকে তো রাখতে হবে। ধন্যবাদ জেনারেল মাহবুবুর রহমান আপনাকে। ইলিয়াস কাঞ্চন, বিএনপির প্রসঙ্গে আন্দোলন নিয়ে নাসিম আক্তার হোসেন মনে করছেন যে এটা শুধুই এটা সহিংসতা করা হচ্ছে ওনার ভাষায় ক্ষমতায় যাওয়ার জন্য। বাংলাদেশের রাজনীতিই কিন্তু হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা। এর বাইরে কোনো কিন্তু রাজনীতি নেই, এর বাইরে কিন্তু কোনো গণতন্ত্র নেই। কারণ হলো যে, এবং এই যে আজকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত নাই সাধারণ মানুষগুলো, কেন নাই, সেটার পেছনটার কারণটাই হলো গিয়ে যে পিছনে তারা কি করেছে, তারা ক্ষমতায় থাকাকালীন কি অবস্থা করেছে, সেটা কিন্তু এদেশের মানুষ জনগণ জানে বলেই কিন্তু তারা তাদের নিজেদের জীবনের রিস্ক নিয়ে এই মানে তাদের জন্য জীবন দিতে চায় না। কিন্তু যারা জীবন দিচ্ছে তারা কিন্তু শিকার হয়ে যাচ্ছে, আর কিছু আছে যারা ওই দলের সাপোর্টার যারা, তারা কিন্তু জীবন দিচ্ছে। বাকিরা যার জন্য আমি প্রথমে হাত তুলতে বলেছিলাম, আপনারা এইখানে এই হাত তোলাটার কারণটা এটাই ছিল যে এই গণতন্ত্র থেকে উত্তরণ যদি করতে চান, তাহলে আপনারা যারা এই দলগুলোকে সাপোর্ট করেন না, তারা যদি সত্যিকার অর্থে দেশের নেতা নির্বাচন যদি করতে পারেন, তাহলে সত্যিকারের গণতন্ত্র আমরা ভোগ করতে পারি। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন। মতিয়া চৌধুরী, খুব সংক্ষেপে আপনি কিছু যোগ করতে চান কিনা? আপনি কি শুনতে চান? না, কথা তো শুনলেন যে ইলিয়াস কাঞ্চন সার্বিক রাজনীতিকে দায়ী করলেন। নাসিম আক্তার হোসেন বলেন, জেনারেল মাহবুব বলছেন যে না, ক্ষমতা যাওয়ার জন্য না, ওনার ভাষায় একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাক, তাহলে যে ক্ষমতায় আসবে সেই থাকবে। 5ই জানুয়ারি 2014 সেখানে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনের আগে সংলাপের জন্য আমি আবার এর আগেও বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে টেলিফোনে আহ্বান করেন, কিন্তু তখন তিনি সেই আহ্বানে সাড়া দেননি। উনি হয়তো কোনো কিছুর আশায় বসেছিলেন, কিন্তু সেই আশাটা পূরণ হয়নি। আর 5ই জানুয়ারি নির্বাচন যদি, আপনি তো বিবিসির করেসপন্ডেন্ট তাই না? তা বিবিসি কিন্তু কমনওয়েলথ কান্ট্রির, তা সিপিএর যিনি চেয়ারম্যান হয়েছেন, আমাদের সংসদের মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি কিন্তু তাদের ভোটে নির্বাচিত হয়েছেন। কাজেই আপনি যে দেশের হয়ে সাংবাদিকতাটা করছেন, সেই দেশের পার্লামেন্ট কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আইপিইউর প্রেসিডেন্ট বিরাট ভোটে হয়েছেন আমাদের সাবের হোসেন চৌধুরী। সুতরাং সারা পৃথিবীর চোখে এটি একটি বৈধ পার্লামেন্ট এবং গণতান্ত্রিক পার্লামেন্ট। এখন হয়তো অনেকের মনপসন্দ পার্লামেন্ট না, সেই জন্য এখানে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আর আপনি আসবেন, আমি এর আগেও এই বিবিসির আরেকটি সংলাপে এসে বলেছিলাম যে টুর্নামেন্ট হচ্ছে, কোনো দল যদি না আসে তার জন্য সেই
দল টুর্নামেন্ট থেকে বাদ পড়বে, টুর্নামেন্ট তো বাতিল হবে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপে এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন কিংবা শুনছেন, এই অনুষ্ঠানে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত মতামত দিতে চাইলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ গোলাম রহমান। আমার প্রশ্ন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি আপনারা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। নাসিম আক্তার হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। আমি যখন বলেছি যে 5 জানুয়ারি 1 বছর পর পর একদিন যেমন আন্দোলন করলে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা না রেখে এটা আন্দোলন হবে না, একইভাবে যখন যারা ক্ষমতায় আছেন তারা যদি রাস্তায় মানুষ পিটিয়ে গুম করে নির্বিচারে হত্যা করে এবং হত্যার কোনো বিচার না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, আইনের শাসন আছে কি নেই সেটা পরীক্ষা নিরীক্ষা না করে, সমাবেশ করতে না দিয়ে যদি ভাবেন যে মানুষের যে ফ্রিডম অফ স্পিচ সেটাকে বন্ধ করে তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম রাখবেন, সেটিও সঠিক নয়। সুতরাং আমরা মনে করি যে সরকারকে সেটা করছে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, সরকারের এখানেই সরকার হয়তো বলবে যে সহিংসতা, নাশকতা ইত্যাদির কারণে তাদেরকে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ হতে হবে, বাট গণতন্ত্রের কি হবে তাহলে? সমাবেশ করার অধিকার তো সকল রাজনৈতিক দলের আছে, তাহলে জুজুর ভয়ে যদি সমাবেশ করতে আমরা না দেই তাহলে তো গণতন্ত্রকে ভয়ের শিকারে পরিণত করা যাবে না। কিংবা যদি খালেদা জিয়াকে চৌধুরী কিন্তু একটা প্রসঙ্গ তুলেছেন, উনি বলছেন যে চট্টগ্রামে একটা সমাবেশ করতে দেওয়া হয়েছিল, সেটার অভিজ্ঞতা ছিল খুবই খারাপ, সহিংসতা হয়েছে, মানে প্রমাণ হলো সরকার যে আশঙ্কাটা করেছিল সেটাই সত্যি। আমি মনে করি যে মতি আপা, যাকে আমরা চিনি অগ্নিকন্যা হিসাবে, গণতন্ত্রের সেরা সৈন্য হিসাবে, তিনি জানেন, হ্যাঁ, যদি প্রমাণ হয় যে সমাবেশ করা মানেই হচ্ছে নাশকতা করা, মিছিল করতে দেওয়া মানেই হচ্ছে সমস্ত স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া, মানুষ হত্যা করা, তাহলে তো গণতন্ত্র হবে না। উনি যে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কোনো সংকট মানে সরকারের পদক্ষেপ দেখা যাচ্ছে কিনা, আপনি কি দেখতে পাচ্ছেন সেটা? সরকার এই মুহূর্তে আমি একটা যুদ্ধের অবস্থা দেখতে পাচ্ছি, খুবই সংকটের অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের মানুষ জানে সংকট কিভাবে উতরে যেতে হয়। এখন আমি মনে করি যে সংলাপ, আপা বললেন যে সংলাপে তো তখন আসেনি, এখনো সংলাপ করার মধ্য দিয়েই সমাধানের দিকে। এই যে সংলাপের প্রসঙ্গ যেহেতু আপনি বললেন, এই কয়েকদিন আগে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন এটা সংলাপ হওয়া দরকার, শুধু রাজনৈতিক দল নয়, সিভিল সোসাইটিকে এখানে ইনক্লুড করা দরকার। আপনি কি তাই মনে করেন? এখন আমাদের একটা সমস্যা আছে, আমরা আমাদের নিজেদের গণতন্ত্রের সমস্যা বাইরের সমাধানের দিকে তাকে থেকে এখনো মনে হচ্ছে বিবৃতি নিয়ে কি না হচ্ছে, কে ভারত কি বললো, আমেরিকা কি বললো, কেন এখানেও মিথ্যাচারের খেলা, সেটার তো প্রয়োজন নেই। এখানে তো নিশ্চয়ই মতি আপা এটা চাইবেন না যে নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে, আমরা যারা মারামারি কাটাকাটি করছি, আমাদের কাছ থেকে রাজনীতির অর্থ এটা বুঝে রাজনীতি মানে সহিংসতা। সুতরাং আমি মনে করি, বিশ্বাস করি, আপাও নিশ্চয়ই বিশ্বাস করেন, একমাত্র আলোচনার মধ্য দিয়েই গণতন্ত্রের সমাধান। ধন্যবাদ আপনাকে। জেনারেল মাহবুব, আপনার কাছে আসি, কোন লক্ষণ কি আপনারা দেখছেন যে সরকারের দিক থেকে কোনো একটা ইঙ্গিত আসতে পারে সমাধানের জন্য? সরকারের পদক্ষেপ গণতন্ত্র উত্তরণে, যে সংকট, সেই সংকট উত্তরণে আমি মনে করি নাই তো বটেই, বরং উল্টো পথে তাদের যাত্রা, উল্টো রথে যেন তারা চড়েছে, যেখানে দায়িত্ব কিন্তু সরকারের, কারণ অনার্স লাইজ উইথ দেম। তো সেখানে তাদের কোনো উদ্যোগ তো নেই, বরং এর অবস্থা আরও কীভাবে খারাপ হয়, এটা আরও অবনতির দিকে কীভাবে চলে যায় এবং একটা সিচুয়েশন তৈরি হয় যখন গণতন্ত্র হত্যা হয়ে যায়। আমি মনে করি সরকার গণতন্ত্রের নাম করে গণতন্ত্রের কবর রচনা করছে এবং আজকে ভয়, ত্রাস এগুলো নিয়ে সরকার একটা পুলিশি রাষ্ট্রে তৈরি করতে যায়। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি এই যে কথাটা আসলো ব্রিটিশ হাই কমিশনার, সমাধানটা কি হতে পারে? এটা এই ইনিশিয়েটিভটা কে নিবে? এটা কি শুধু সরকারকে নিতে হবে? না, সকলকে নিতে হবে। আমরা সেজন্যই আমরা প্রস্তুত, আমরা হাত বাড়িয়ে আছি,
আমি মনে করি আমরা বারবার করে বলছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই এটার একমাত্র সমাধান, কিন্তু সেটা নিশ্চিত করার জন্য একটা সংলাপে আসতে হবে এবং সংলাপের জন্য নিশ্চয়ই সরকারকে উদ্যোগ নিতে হবে। জেনারেল মাহবুব মতিয়া চৌধুরী বলছেন যে সরকার উদ্যোগ নিয়েছিল, আপনাদের চেয়ারপারসন সেটা ফিরিয়ে দিয়েছেন। তারানকো জাতিসংঘের দূত তিনি একটা সমাধান করতে চেয়েছিলেন, আপনারা কি সেরকম কোনো কিছু আবার চান? না, আমরা এটা উত্তরণে যে কোনো জায়গায় যেতে চাই, যদি চন্দ্রে যেতে হয় সেখানেও যাবো, কারণ গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং সেই জন্য আমি মনে করি আমরা প্রস্তুত। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত নেব আবারও। একেবারে পেছনের সারিতে, সর্বশেষ সারিতে একজন নারী যিনি হাত তুলেছেন। আমি বলতে চাই, আপনারা যে যত বক্তব্য দিলেন সবার সঙ্গে আমরা মোটামুটি কম বেশি একমত, কিন্তু আমরা চাই জনগণের নিরাপত্তা। আমরা ভোটের অধিকার চাই না। আমরা বেশিরভাগ নাগরিকই, আমি এখন আপনারা এখানে দেখেছেন, বেশিরভাগ নাগরিকই চাই জনগণের নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা। একদল চাচ্ছে একদল ক্ষমতা থেকে যাবে, একদল আসবে, কিন্তু কেউ কিন্তু জনগণের কথা ভাবছে না। কেন ভাবছে না? ঢাকা শহরের যে চিত্র সেটা কি থাকতে পারে? বিরোধী দল যেভাবে বেরোচ্ছে থাকতে পারে? কোনোটাই না। কোনো উদ্যোগ কি দেখছেন এই সংকট সমাধানের জন্য? কোনো রকম উদ্যোগই দেখি না। গত 5 ফেব্রুয়ারিতে যেভাবে মারা হচ্ছে এবারও সেভাবে জনগণকে মারা হচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আরেকজন আপনি। সরকারি নেতারা প্রায়শই বলছে, আমরা শুনছি যে তারা 5 বছর ক্ষমতায় থাকবে। আসলে কি 5 বছর পরে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিবে? মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। আর জনাব মাহবুবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 5 বছর পরে যদি না অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়, তাহলে আপনারা এখন কি এই ধর্মঘট, অবরোধ, হরতাল বন্ধ করে দিয়ে আলোচনা বসবেন? আমার মনে হয় 5 বছর ধৈর্য ধরা দরকার আপনাদের। সেক্ষেত্রে আমি মতিয়া চৌধুরীর কাছে বলবো, যদি আপনারা সত্যিকার অর্থে 5 বছর পরে দেন তাহলে সেই একটা প্রস্তাব রাখা ভালো। ধন্যবাদ আপনাকে। জেনারেল মাহবুব এর মধ্যে উত্তর দিয়েছেন যে ওনারা আলোচনা চান, বিএনপি হাত বাড়িয়ে আছে বলে ওনার ভাষা। ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে আরেকজন। বর্তমানে যে সমাবেশগুলো হচ্ছে ওটার মধ্যে দেখতে পাচ্ছি ছাত্রলীগ যুবলীগ গুলি করতেছে, তো গুলি করার পর ওইখানে সংঘাত ছড়িয়ে পড়তেছে। তো এখন আমি বলতে চাচ্ছি যে এইভাবে সমাবেশের ভিত্তিতে গুলি করে কি গণতন্ত্রকে থামিয়ে রাখা যাবে? এটা একটা অভিযোগ, খবরের কাগজে একটা অভিযোগ হিসাবে এসেছে যে কয়েকটি জায়গায় এরকম ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। ইলিয়াস কাঞ্চন, আপনি কি কোনো সংকট সমাধানের লক্ষণ দেখছেন কিনা সরকারের দিক থেকে? না, আমি কোনো সংকট নিরসনের কোনো দেখছি না, বরঞ্চ ইলেকশনের আগে এটা নিরসনের মানে কিছু কথা আমরা শুনেছি এবং দেখেছিলাম। সেটি ছিল যে গণতন্ত্র এবং আমাদের কনস্টিটিউশনকে ধারাবাহিকতা রক্ষা করার জন্য, নিয়ম রক্ষা করার জন্য একটি নির্বাচনে অংশগ্রহণ করা এবং পরবর্তী সময়ে এটিকে একটা মধ্যবর্তী কিংবা সামনে একটা আর নতুন করে একটা ইলেকশন দিয়ে এটা মানে এরকম একটা কথাবার্তা ছিল। কিন্তু এখন বর্তমানে যেটা দেখছি সেটা হলো যে এই কথাটিকে একদমই মানে সবাই উড়িয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে ক্ষমতাসীন যারা আছেন তারা বলছে যে 5 বছর আগে এই ধরনের কোনো কথাই তারা শুনতে রাজি নয় কোনো ইলেকশন। আর সবচেয়ে বড় জিনিস হলো যে গণতন্ত্র, আমি প্রথমে যেটা বলেছি, গণতন্ত্র তো শুধু ইলেকশন নয়, শুধু ভোট দেওয়ার বিষয় না। গণতন্ত্রের যে বিষয়গুলো সেইগুলো তো শুধু এই ভোটের মাধ্যমে ক্ষমতা যাওয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। কিন্তু আমার কথা হলো সেটা। কিন্তু এই যে আপনারা যে প্রশ্নটি সেটা হলো যে আমি এটাকে সমাধানের কোনো রকমের কোনো কিছুই আমি দেখছি না। ধন্যবাদ। মানে আপনি কার কাছ থেকে আশা করেন, যে কার কাছ থেকে আসা উচিত? এইটি আমি যার জন্য আমি আবারও বলছি, আমি কিন্তু প্রথমে এখানে তাকিয়েছিলাম যে এখানে যারা আসছে তারা কি, যারা এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তারা যদি একত্রিত যদি হতে পারে, তারা যদি নতুন করে বাংলাদেশকে চিন্তা করতে পারে, তাহলেই গণতন্ত্রের মানে নতুন গণতন্ত্র, সুন্দর গণতন্ত্র, দেশের জন্য মঙ্গলের গণতন্ত্র ফিরত আসবে। আবার একটু দর্শকদের কাছে যাই মাঝখানে। জি আপনি। আমরা জানি যে যারা ক্ষমতায় থাকে যে দল, সেই দলই আলোচনার জন্য আগে আসবে, কিন্তু বর্তমানে আমাদের যে সরকার উনি কি কোনো এই ধরনের পদক্ষেপ নিতেছে যে এই সংকট সমাধানের? ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে বাঁ দিকে আরেকজন, সর্বশেষ সারিতে। বর্তমানে যেই 2টা দল আছে তাদের কাছ থেকে তো আমরা সেই সংকট সমাধানে কিছু পাচ্ছি না। তো আমার একটা মতামত যে তারা যেভাবে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করতেছে সেইখান থেকে আসলে সেই সমাধানটা আসবে বলে আমার মনে হয় না। আমাদের নতুন কিছু ভাবতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের কাজটা করতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম সারিতে। আমি মনে করি না রাতারাতি 2 দলকে বাদ দিয়ে আমরা নতুন কোনো ডিসিশনে যেতে পারবো।
এবং আমাদের সামনে সে সময়ও নাই এখন। কারণ আমরা এই যে পর্যায়ক্রমে মিথ্যাচার, গণতন্ত্র হত্যা, গণতন্ত্রের নামে ব্যবসা, এগুলোই দেখে আসছি। আমরা এগুলো আর দেখতে চাই না। আর আমার প্রশ্ন মতিয়া চৌধুরী ম্যাডামের কাছে, সংকট সমাধানের জন্য কোনো ইঙ্গিত কি আপনি দেখতে পাচ্ছেন? না, আমি তো ইঙ্গিত কোনো দেখতে পাচ্ছি না, বরঞ্চ সরকারের পক্ষ থেকে ভয়াবহভাবে বিরোধী দলকে উস্কিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে সংঘাতের দিকে। এই সংঘাত কেন? কাজের জন্য। গণতন্ত্র আমাদের জন্য, সংবিধানও আমাদের জন্য। সেই সংবিধানকে যদি বদলিয়ে তারপরে নিজেদের মতো করে সংবিধান তৈরি করে বিরোধী দলকে বলে আপনারা আসেন ইলেকশন করেন, এটা কি হবে? কোনোদিন না। অনেক ধন্যবাদ। সংবিধান অবশ্যই পরিবর্তন আনতে হবে। ধন্যবাদ আপনাকে। মতিয়া চৌধুরী আপনার কাছে আসে। জেনারেল মাহবুব বলছিলেন যে পরিস্থিতি, আলোচনার জন্য বিএনপি চাঁদে যেতেও রাজি আছেন, আপনারা কি করবেন? প্রশ্নটা হলো যে একটা নির্বাচন হয়ে গেছে, একটা নির্বাচন 5 বছরের মাথায় হবে, কাজে নির্বাচনের জন্য আলাপ আলোচনা 5 বছরের মাথায়ই হবে। আর ভারত, আমেরিকা এগুলো নিয়ে যে মিথ্যাচার কি পরিমাণ হয়, এবং বিএনপি এই ব্যাপারে আমি বলবো আমাদের চেয়ে অনেক বেশি পটু। তারা কি সুন্দরভাবে সেই যে নাকি হসপিটালে বল দিল তাকে সরকার অ্যারেস্ট করেছে, রিজভি, তারপরে ভারতের সমর্থন, আমেরিকার সমর্থন ইত্যাদি সেই কাগজ দিয়ে সারাদিন খুব তোলপাড়, তারপরে দেখা গেল এটা ভুয়া। কাজে ভুয়া জিনিস নিয়ে যারা এইভাবে চলতে পারে তাদের ভুয়া কারবারটা 5 বছরের মাথায় সমাধান হবে। তার আগে আমরা মনে করি না যে এগুলোকে নিয়ে আমাদেরকে দেশের মানুষ তো কোনো আলোচনার উদ্যোগ তাহলে নেওয়া হবে না। দেশ কি কারণে, আমি পাল্টা প্রশ্ন আপনাকেই করি, কি কারণে? একজন দর্শক প্রশ্ন করছিলেন যে ওনাদের কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি, মানে সরকারের বিষয়টাকে একভাবে দেখছে, বিরোধী দল অন্যভাবে দেখছে, আবার সরকার জিনিসটাকে আরো বেশি উস্কে দিচ্ছে ওনাদের ভাষায়। প্রথমত তারা ফরমাল বিরোধী দল না, তবে হ্যাঁ তারা একটা বড় দল, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু প্রশ্নটা হলো যে আজকে এটা কালকে সেটা, অসত্য কথা বলা, মিথ্যাচার করা, একের পর এক, এইগুলো কোনটা? এককালে যারা জেএমবিকে তৈরি করেছিল, বিচারপতি হত্যা করেছিল, তাদের এই একটা অসত্য আশ্বাসের উপরে আমরা এগিয়ে যাব আর দেশের মানুষ কোনো উন্নয়নের মুখ দেখবে না, এটা কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে না। দেশ এগিয়ে যাচ্ছে, বলুন ওনারা খাদ্যে কী করেছিলেন, বলুন ওনারা সার নিয়ে 18 জন কৃষককে হত্যা করেছিলেন কিনা, এই দেশকে সেই দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছিলেন কিনা। আজকে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, এটা যাতে না হয় এই বাধাগ্রস্ত করার জন্যই আজকে তারা এটা করছেন। কাজে না, আমি বলি সভ্যতারে রক্ষা করার জন্য অসভ্যরে নিবৃত্ত করতে হয়, এবং তার জন্য যা করা দরকার সরকার সেটিই করছেন। জেনারেল মাহবুব 20 সেকেন্ড সময় পাবেন আপনি উত্তর দেওয়ার জন্য। এখানে মাননীয় মন্ত্রী, সকলে আমরা তাকে শ্রদ্ধা করি, তার যে মিনিস্ট্রি সেটা হচ্ছে এগ্রিকালচার মিনিস্ট্রি, উনি অনেক সেখানে বড় অর্জন রেখেছেন। তো আমি প্রথমেই বলতে চাই, উনি অনেকগুলো ভুয়া বললেন, অনেকগুলো অন্যায় উদরপিণ্ডি বুজোর ঘাড়ে ঢাললেন। কিন্তু আমি প্রথম যাকে প্রশ্ন করব, যা 5ই জানুয়ারি যে নির্বাচন, সেটাই তো সবচেয়ে বড় ভুয়া, তার উপরে তো আপনারা প্রতিষ্ঠিত। তাহলে কীভাবে আপনারা সত্য জিনিস আপনারা জনগণকে পরিবেশন করবেন? আর আপনি যে কথা বলতেছিলেন, আমি এটুকুই বলতে চাচ্ছি, আপনারা কিন্তু ইলেকশন হিসেবে বলেছিলেন যে এটা ধারাবাহিকতার নির্বাচন, এটা সাংবিধানিক একটা অপরিহার্যতা নির্বাচন, সেটা তো হয়ে গেছে 1 বছর আগে, কিন্তু এখনও নির্বাচন একটা হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি এটারই ধারাবাহিক, কে আপনাদেরকে কথা দিয়েছিল? না, কোথায় রেকর্ড বলেন? আমরা আপনাদের বলছিলাম রেল লাইন উপরে ফেলতে, রেকর্ড আছে না? আমরা আপনাদের বলছিলাম মানুষ পোড়ায় ফেলার জন্য, আমরা বলি নাই? কাজেই না, ও দুর্বৃত্ত, এখন দুর্বৃত্তের উপর দিয়ে চালাই দিচ্ছে। যা আপনারা করছেন, আপনারা ইলেকশন যাতে বানচাল হয় তার জন্য সর্বরকম চেষ্টা করছেন, পারেন নাই। ধন্যবাদ, এখন আপনাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে মতিয়া চৌধুরী। আমি দর্শক শ্রোতাদের এখানে আবারও জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো।
বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসি বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথেই থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ খান জাহান আলী। বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের উপর কি কোনো ধরনের হস্তক্ষেপ চলছে? গণমাধ্যম প্রসঙ্গ, এই প্রশ্নটি আপনি কেন তুলছেন? আপনার কাছে কি সেরকম কোনো কিছু মনে হচ্ছে? রিসেন্ট দেখলাম যে 21শে টেলিভিশনের চেয়ারম্যানকে একটা অজুহাত দেখিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার বিরুদ্ধে একটা মামলা ছিল, সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। একটা মামলার কথা সরকার বলছে। এখন মামলা তো যে কোনোভাবেই করা যেতে পারে, এ ধরনের অজুহাত দেখানো যেতে পারে। ধন্যবাদ আপনাকে। শুরুটা করে নাসিম আক্তার হোসেন আপনাকে দিয়েও, যদিও সেই মামলা একটা মামলার কথা বলছি, কিন্তু সার্বিকভাবে আপনার কাছে কি সেরকম কিছু মনে হচ্ছে? আমরা দেখছিলাম যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা কিছু বিবৃতি দিয়েছে এই প্রসঙ্গটা নিয়ে। হ্যাঁ, 21শে টেলিভিশন বন্ধ হওয়াটা জনমনে একটা রিয়াকশন হয়েছে, কারণ যতই একটা মামলার তো একটা কারণ অবশ্যই দেখানো হয়েছে, কিন্তু সেটি মানুষ গ্রহণ করেছে কিনা সেটা তো অনেক বড় প্রশ্ন। আবার অনেক মামলা হয়েছে বিএনপির নেতাদের বিরুদ্ধে অনেক আগের কোনো না কোনো একটা ঘটনা দেখিয়ে, সেগুলোও তো জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সুতরাং এই কারণে মিডিয়ার হচ্ছে মানুষের বন্ধু, এই অর্থে যে সত্য জানার একমাত্র উপায় জনগণের বাইরে। কোনো হস্তক্ষেপ কি আছে আপনার এটা মনে হয়? সরাসরি যদি উত্তর দেন আপনি। হ্যাঁ, সরাসরি কোনো হস্তক্ষেপ আছে বলে আমাদের জানা নেই, কিন্তু কোনো কোনো ঘটনায় জনগণ সেটা মনে করছেন। ধন্যবাদ আপনাকে। ইলিয়াস কাঞ্চন, আপনার কি মনে হচ্ছে? যদিও 21শে টেলিভিশনের কথা যেটা বলা হচ্ছে, 21শে টেলিভিশনকে বন্ধ করা হয়নি, 21শে টেলিভিশনের সব প্রোগ্রাম চলছে, তাদের সব কিছুই নিয়ম মাফিক চলছে, কিন্তু এটা প্রচারে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে না। বিষয়টা আমরা এরকমই জানি। এখন ডিজিটাল বাংলাদেশ, অনেক কিছুই তো অনেকভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো সেটি আপনার কথায় আমি তো আর ওইভাবে দেখি নাই। তো সেরকম যদি নিয়ন্ত্রণ যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে অবশ্যই গণমাধ্যমের উপরে একটি নিয়ন্ত্রণ চলছে। আর মানে এটা আপনার কেন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যে এর আগে কয়েকটা পত্রিকাও বন্ধ হয়েছে, এর আগে কয়েকটা চ্যানেলও বন্ধ হয়েছে। সেই চ্যানেলগুলো কিংবা পত্রিকাগুলো একটু ভিন্ন মতের ছিল, কারণ এটি সরকারি দলের ছিল না, এটি আমি বলবো যে বিরোধী দলের ছিল। তো সেই হিসাবে পরিপ্রেক্ষিতে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে তো নিয়ন্ত্রণ কিছুটা আছেই। ধন্যবাদ আপনাকে। জেনারেল মাহবুব, আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে বড় এলিমেন্ট, মৌলিক, সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। এই সরকার পরমত সহিষ্ণুতা এতটুকু নেই, কোনো অসহিষ্ণু। এবং এখানে আমি যেটা বলতে চাই, গণমাধ্যম নিশ্চয়ই রিপ্রেশন আছে, গণমাধ্যমের তাদের হত্যা হচ্ছে, এবং বাক স্বাধীনতা নেই। যেখানে জনগণের বাক স্বাধীনতা নেই, সেখানে গণমাধ্যম তো স্বাভাবিকভাবে। জেনারেল মাহবুব, আপনাদের নেতারা প্রতিদিন বিবৃতি দিচ্ছে, সেটা টেলিভিশনে প্রচার হচ্ছে, পত্রিকা আসছে, তাহলে নিয়ন্ত্রণটা হলো কোথায়? না, অনেক নিয়ন্ত্রণ হচ্ছে। তাদেরকে তখন কথা বলার পরে তাকে জেলখানে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের নামে মামলা হচ্ছে। সেটা তো গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ হচ্ছে, সেটা তো গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ নয়। তাকে যদি গ্রেফতার করে থাকে সেটা রাজনীতি। সম্প্রসার নীতিমালা হয়েছে, সেই নীতিমালাই তো একটা সাংঘাতিকভাবে বাক স্বাধীনতা রোধের একটা নীতিমালা। ধন্যবাদ আপনাকে। একটু দর্শকদের মতামত নেব আবারও। পেছনের দিকে আরেকজন। আমরা যদি পূর্বের ইতিহাস দেখি, যে 21শে টেলিভিশন আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিএনপি ক্ষমতা আসার ঠিক পর টেলিভিশনটি বন্ধ করা হয়েছিল। তো আমরা যদি সার্বিকভাবে পর্যালোচনা করি, যে কেউ হয়তো বন্ধ করে দিচ্ছে, কেউ হয়তো কিছু প্রচার বন্ধ করে দিয়েছে, তো আসলে এটা কি আমাদের দুই দলের সহিষ্ণুতা এটা কি প্রমাণ করে, না কি গণমাধ্যম বা এই ধরনের যে মুক্ত মাধ্যমগুলো রয়েছে সেগুলোর একটি দুর্বলতা বা সেগুলোকে দামিয়ে রাখার একটা প্রচেষ্টাকে প্রমাণ করে? অনেক ধন্যবাদ আপনাকে। মতিয়া চৌধুরী, আপনার কাছে আসি। শুনছিলেন আপনি সবার কথাই। একটু আগে যিনি বলছিলেন, তিনি বলছেন যে 21শে টেলিভিশনকে বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল। আর অন্যদিকে গণমাধ্যমের কথায় যদি আমরা আসি, তাহলে দেখব যে এই সরকার সেই অর্থে কাউকে কথা বলার ব্যাপারে কোনো বাধা দিচ্ছে বা দেয়, সেটা প্রমাণিত হবে না। কিন্তু পর্নোগ্রাফি, এটা যদি কোনো টেলিভিশনে যায়, এটা তো আমাদের কালচারের বিরুদ্ধে, আমাদের সংস্কৃতির বাইরে। সেই কাজটি যদি কোনো টেলিভিশন করে বা কোনো চ্যানেল করে, তখন আমাদের দেশের মানুষের যে সামান্য যে রুচি, এই রুচিকেও একটা সুরক্ষা দেওয়ার বিষয় থাকে। সেই কেসে আর মানে আজকে আমরা দেখলাম সার্বিকভাবে সমস্ত কাগজ বেরোচ্ছে, সমস্ত। আর কেউ যদি
কোনো আইন ভঙ্গ করে থাকে, কাগজ তো সব কিছুর ঊর্ধ্বে না, আইনের আওতায় সবাইকেই পড়তে হবে। আর আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে একটু আগে বললেন যে অমুকে গুলি করছে তমুকে গুলি করছে, আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে ছবি বিশ্বাস যিনি একজন মাননীয় সংসদ সদস্য, উনি সেখানেও যান নাই, ওনার গাড়িটা ছিল মেডিকেল কলেজে, উনি ওনার এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন, তার গাড়িটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং বিরোধী দলের নেত্রী বক্তৃতা তো দূরের কথা, কোর্টে হাজিরা দিতে গিয়ে তিনি যে ছিন্নমস্তার ভূমিকা পালন করেন এটা দেশবাসীর জানা আছে। সুতরাং সেই অবস্থায় তাকে ওই যে বললাম যে সভ্যতাকে রক্ষা করার জন্য অসভ্যকে নিবৃত্ত করতে হয়। ধন্যবাদ আপনাকে মতিয়া চৌধুরী। আমার হাতে অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে, একই সাথে প্যানেলে বাকি তিনজনকে ধন্যবাদ। ধন্যবাদ রইল দর্শকদের যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, আপনাদেরকেও দুঃখ প্রকাশ করছি সবাইকে সে সুযোগ আমি দিতে পারিনি। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকেও বরাবরের মতো ধন্যবাদ জানাচ্ছি। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে সুনামগঞ্জে। আশা করছি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। সে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।